জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মাহমুদ আহমদিনেজাদ। এখন জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ায় আবারও ময়লা ভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া। আরও জানিয়ে দিব কুয়েতের নতুন যুবরাজ শেখ সাবাহ আল খালিদ। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য $10 লাখ ঘোষণা গিগি ও বেলা হাদিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যেই দীর্ঘ 12 বছর পর ফের দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা চালাবেন তিনি। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এমন আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান। মাহমুদ আহমদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে। ইরানকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে কে পারবে না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল চাইলে আহমদিনেজাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে। আগামী 11 জুন যাচাই বাছাই করে শেষ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল। মাহমুদ আহমদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। তিনি 2005 সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর 2013 সালে পদত্যাগ করেন। 2017 ও 2021 সালে তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু এই দুইবার তাকে বাধা দেওয়া হয়। 2017 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আহমদিনেজাদকে সতর্ক দিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতাকে তিনি দেশের জন্য ভালো হিসেবে দেখছেন না। আহমদিনেজাদ এবং খামেনির মধ্যে একটা সময় দ্বন্দ্ব তৈরি হয়, কারণ খামেনি সর্বসময় ক্ষমতা নিয়ে আহমদিনেজাদ প্রশ্ন তুলেছিলেন। 2018 সালে খামেনির প্রতি তার এক বিরল সমালোচনায় তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছিলেন। 2009 সালে আহমদিনেজাদ যখন পুনর্নির্বাচন হন তখন ইরানে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল। ওই সময় খামেনি তার প্রতি সমর্থন জানান এবং বিপ্লবী গার্ডকে ব্যবহার করে সেটি নিয়ন্ত্রণে আনেন। ওই সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী 28 জুন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ময়লা ভর্তি 600টি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সেনাবাহিনী রোববার এই তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি দিয়েছিল এই ধরনের কর্মকাণ্ডের কড়া জবাব দেবে তারা। তা সত্ত্বেও বেলুনে করে দক্ষিণের রাজধানীতে ময়লা পাঠিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে প্রায় 600টি বেলুন সীমান্ত এলাকায় উড়তে দেখেছে, যেগুলো পরবর্তীতে শনিবার রাত 8টা থেকে রাজধানী সিউল এবং পাশের জিয়ংগি প্রদেশে পড়েছে। এইসব বেলুনের বিভিন্ন ধরনের ময়লাই ঠাসা, যার মধ্যে রয়েছে সিগারেটের ফেলে দেওয়া অংশ, কাগজ এবং প্লাস্টিকের ব্যাগ। এর আগে গত মঙ্গলবার ও বুধবার উত্তর কোরিয়া এমন 260টি বেলুন পাঠিয়েছিল, যেগুলোতে মল সহ বিভিন্ন ময়লা ছিল। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অধিকার কর্মীরা বেলুনে করে উত্তর কোরিয়ার সরকার বিরোধী লিফটেন, গান, নিষিদ্ধ খাবার এবং নগদ অর্থ পাঠান। উত্তর কোরিয়ার হুমকি দিয়ে বলেছিল, যদি অধিকার কর্মীরা এসব বন্ধ না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা দক্ষিণে পাঠিয়েছে ময়লা ভর্তি বেলুন। এসব বেলুন স্পর্শ না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দক্ষিণের সেনাবাহিনী। এছাড়া এসব বেলুন দেখতে পেলে সেনাবাহিনী বা পুলিশকে অবহিত করতে বলা হয়েছে, কারণ এগুলোর ভিতর ঝুঁকিপূর্ণ বস্তু থাকতে পারে। সিউলের স্থানীয় সরকার জানিয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় তারা একটি সার্বক্ষণিক জরুরি কেন্দ্র পরিচালনা করবে। কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল সাবাহ শনিবার একটি ফরমান জারি করে শেখ সাবাহ আল খালিদ আল সাবাহকে দেশটির যুবরাজ মনোনীত করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, আমিরের ডিক্রি জারির তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং অফিসিয়াল গেজেটে প্রকাশিত হবে। শেখ সাবাহ আল খালিদ এর আগে 2019 থেকে 2022 সাল পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বরত সময়ে এক পর্যায়ে বিরোধী দলীয় এমপিরা তার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তখন এমপিদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। রাইটার্স জানিয়েছে, কুয়েত তার নির্বাচিত আইন পরিষদে অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের অনুরূপ সংস্থার চেয়ে বেশি ক্ষমতা দিয়েছে। আইন পরিষদ আইন পাশ বা প্রস্তাবিত আইন আটকে দেওয়া, মন্ত্রীদের প্রশ্নবিদ্ধ করা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ক্ষমতা সংরক্ষণ করে। 2019 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে শেখ সাবাহ আল খালিদ 2011 সাল থেকে শুরু করে প্রায় 8 বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2006 সাল থেকেই তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি 1953 সালে কুয়েতে জন্মগ্রহণ করেন আর 1977 সালে কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।
বিশ্ববিখ্যাত ফিলিস্তিন আমেরিকান মডেল গিগি এবং বেলা হাদিদ গাজা ইসরায়েলের গণহত্যায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য $10 লাখ অনুদানের ঘোষণা দিয়েছেন। শনিবার তাদের প্রতিনিধি এই তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর। বেলার একজন প্রতিনিধি পিএ নিউজ এজেন্সিকে বলেছে, তাদের দেওয়া এই অর্থ 4টি মানবিক সংস্থার মধ্যে সমান ভাগে বন্টন করা হবে, যারা ফিলিস্তিনি শিশু ও পরিবার নিয়ে কাজ করে। এগুলো হলো হিল প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি। গিগি ও বেলা হাদিদের বাবা ফিলিস্তিনের টাইকুন মোহাম্মদ আনোয়ার হাদিদ গাজায় ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনিদের জনগণের পক্ষে সোচ্চার রয়েছেন। এর আগে গাজা ইসরায়েলের হামলায় সমালোচনা করে তোপের মুখে পড়েছিলেন গিগি। সেই সময় তিনি বলেছেন, ইসরায়েলই একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দী করে রাখে, যদিও পরে পোস্টটি তিনি মুছে ফেলেন। 7 অক্টোবরের পরে গিগি ইনস্টাগ্রামে লিখেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তাদের জীবন একটি পরাধীনতার মধ্যে বন্দী। তাদের প্রতি সবার দায়িত্ব রয়েছে এবং যা আমি প্রতিদিন পালন করি। যদিও ফিলিস্তিনিদের জন্য আমার আশা এবং স্বপ্ন আছে, তবে এর মধ্যে কোনো ইহুদি ব্যক্তির ক্ষতি অন্তর্ভুক্ত নয়। অপরদিকে ফিলিস্তিনিদের প্রতি সম্মান জানাতে গত মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে বেলা হাদিদ কেফিয়াও দিয়ে তৈরি একটি লাল এবং সাদা পোশাক পরেছিলেন, যা ফিলিস্তিনি সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী আরাবিক কাপড়। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন অন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় 36,400 জনের। এই হামলায় আহত হয়েছে আরো 82,000-এর বেশি ফিলিস্তিনি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।